অঙ্গ রাইডার, তোমার ভিডিও কই? তোমার ভিডিও কেন আসছে না? অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নইলে আমার মতো অবস্থা তোমাদেরও হতে পারে। একটা সময় আমার মনে হয়েছিল আমার পাটা হয়তো কেটে বাদ দিতে হবে। না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তার গল্পটা বলবো, শুনবে নাকি? গল্পটা আমাদের এখানকার ভয়ঙ্কর ডাক্তারদের। 29শে জানুয়ারি আমি দাপিয়ে ব্যাডমিন্টন খেলে বেড়াচ্ছি। এইগুলো আমার জাস্ট এই বছরের সাথে। বাইকটাও কিন্তু ভালো মতোই চালাচ্ছি। ঠিক তার পরের দিন 30শে জানুয়ারি দুপুরে ভাত ঘুম দিচ্ছিলাম, 3:30 নাগাদ ঘুমটা ভেঙে গেল। গোড়ালিতে অসহ্য যন্ত্রণা, বাথরুম পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই। গোড়ালি ফুলে ঢোল। প্রথমে অ্যাপোলো, তারপর রেমেডি, তারপর পিয়ারলেস। এগুলো আমাদের এখানকার নামকরা হসপিটাল। সব জায়গায় দেখালাম, ভর্তি হলাম। হেন কোনো টেস্ট ছিল না যেটা বাদ গেছে। হাজার রকমের ব্লাড টেস্ট, এমআরআই, ইউএসজি ডপলার, হরেক রকমের ব্লাড রিপোর্ট। কিন্তু ব্লাড রিপোর্ট গুলো ছিল ক্লাসের ফার্স্ট বয়ের থেকেও ভালো। নিজে সমস্ত ডাক্তারদের হাতে গিনিপিগ হলাম। কেউ বলল ইন্টেন্স চোট, হেভি চোট লেগেছে। কেউ বলল টিউমার হয়েছে, কেউ বা বলল টিবি হয়েছে। আবার শেষমেশ তো একজন বড় ডাক্তার বলে দিলেন তোমার ক্যান্সার হয়েছে। এরকম করে 2.5 মাস কাটলো। একে একে আমার হাঁটা চলা, আমার কাজকর্ম, আমার ইনকাম সমস্ত কিছু হলো বন্ধ। পা এত ফুলে গেল যে পায়ে মশা বসলেও টের পেতাম না যে মশা বসেছে। অসাড় অবস্থা। ধীরে ধীরে মানি ব্যাগ হতে লাগলো খালি। প্রায় 2.25 লাখ টাকা খরচা করে ফেললাম এখানে শুধু টেস্ট আর গিনিপিগ হতে। তারপর মার্চ মাসের 23 তারিখ ঠিক করলাম ভেলোর যাব। অন্তত আমার কি হয়েছে সেটা তো জানতে পারবো। রাত 11:56 বুক করেছি ইন্ডিগোর ফ্লাইট। হাস্যকর মনে হলো, নিজে কখনো ফ্লাইটে উঠিনি। ফ্লাইট হচ্ছে আমার ভোরবেলা 5:05। যাই হোক, দেখা যাক তোমার বঙ্গ রাইডার ক্রাচ ছেড়ে হাঁটতে পারে কিনা। আমি যে ডাক্তার দেখাচ্ছিলাম রিসেন্ট, উনি বলেছিলেন যে এই পেন কিলারগুলো খেও না, এটা ব্যান্ড। কিন্তু ওটা ছাড়া আমি যন্ত্রণা থেকে রেহাই পাই না, তো আমি খেয়ে নিয়েছি। এই হচ্ছে নীলাব্জ, আমার বোনের হাজবেন্ড। রাত্রিবেলা 12:30টার সময়, আজকে আমার বোনের জন্মদিনও ছিল, ও সেটা কেকটা কেটেই আজকে দায়িত্ব পালন করতে চলে এসেছে। গেটে তালা পড়ে যাচ্ছে এখন আপাতত, নেক্সট কতদিনের জন্য জানি না। আমরা লাস্ট 2.5 মাসে শুধু ডাক্তার দেখানো ছাড়া নামিনি, আর যখনই নেমেছি তখনই এরকম করেই নামতে হয়েছে। আরে তা কি হয়েছে, হাফ প্যান্টেই গুরু। লাস্ট 2.5 মাস যেভাবে বাড়িতে বন্ধ ছিলাম, আজ বেরোতে পেরে মনে হচ্ছে যেন পৃথিবীর সবাই কত লাকি আমি ছাড়া। এই খোলা আকাশটাকে তারা দেখতে পায়, এই খোলা আকাশের নিচে নিজের মতো করে হাঁটতে পারে, আমি পারি না। 12 মিনিটে বের করে যেতে হবে, না হলে 250 টাকা। কত কি জানা আর কত কি শেখার, সবই তো বাকি। চলো দাদা, টাটা। সত্যি কথা, ল্যাংড়াতে ভিডিও করাটা খুব চাপের কাজ। বোর্ডিং পাস হয়ে যাওয়ার পরে সোজা চলে গেলাম লাউঞ্জে। আমার কার্ডে ফ্রি অ্যাক্সেস ছিল, যাতে একদম মানে পেঁ দিয়ে খেয়েছিলাম। হাজারো দুঃখের মধ্যে পেট পুজোর কিন্তু আলাদাই স্বস্তি পাওয়া যায়। সবাই বলেছিল ক্রাচটা নিয়ে যা, কিন্তু আমি লজ্জায় ক্রাচটা নিয়ে যাইনি। কিন্তু সেটার ফল আমাকে বেশ ভোগ করতে হলো সব জায়গায়। নন্দিতা বলেছিল হুইল চেয়ার নিয়ে নি, কিন্তু আমি সেটাও লজ্জায় না বলে দিয়েছিলাম। সিনেমার পর্দা উঠলো, আলো নিভলো, আর ফিল্ম শুরু হয়ে গেল। সমস্ত দুশ্চিন্তা, সমস্ত সবকিছু যেন মনে হচ্ছিল এই নিচে রেখে আমি এগিয়ে চলেছি আশার আলোর দিকে। চা খেতে খেতেই বলি, আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে হিমাদ্রির বাড়ি। ওখান থেকে হিমাদ্রি নিয়ে যাবে ভেলোরে, আমার ছোটবেলার বন্ধু এবং আমার পুরনো রাইডিং পার্টনার। সকাল 7:15-র মধ্যে ব্যাঙ্গালোর ঢুকে গেলাম। ওরে বাপ রে বাপ, নেমে তো আরো বিপত্তি। আমি হচ্ছে গিয়ে কুকুরের লেজ, সোজা হব না। এখানেও হুইল চেয়ার নিয়ে নি। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে স্ট্রাগল করে শেষে বাইরে এসে পৌঁছালাম যেখানে হিমাদ্রি আসবে। এখানে সব এরকম পিক আপ পয়েন্ট আছে, 6 পিক আপ পয়েন্ট, 6 পিক আপ পয়েন্ট, 7। এই হচ্ছে হিমাদ্রি, আমার বন্ধু এসে গেছে। ফোন কর, আমি নিচে আসছি তাহলে। হ্যাঁ, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি ফোন করছি। এই সুযোগে তুই এলি, না হলে তো আসতিস না। না আসতাম, এবারে আসা প্ল্যানই ছিল। ব্যাঙ্গালোরে যে এসেছে কেউ ফেরত যায়, সেটা কেন এখানে বুঝলাম। দেবনালিতে ঢুকবো। দেবনালি হচ্ছে কি টিপু সুলতানের বার্থ প্লেস। আচ্ছা, ওকে। তো যখন ব্যাঙ্গালোরও হয়নি তখন এই দেবনালি ছিল।
15-20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ওদের বাড়িতে। আর গিয়ে প্রথমে যার সঙ্গে আলাপ হলো সে হচ্ছে আমাদের মাস্টার শেফ মাহি, হিমাদ্রি আর মৌমিতার ছেলে। মানে অসাধারণ ট্যালেন্টেড, শুধু দেখো। আর রান্নাটা কিন্তু ও প্রপারলি করেছে, আর সেটা আমাদের খেতেও দিয়েছে। এরপরে ইন্ট্রোডিউস করে মাস্টারনি শেফ মৌমিতার সাথে। ভালো করে দেখিয়ে এসো তাড়াতাড়ি, সেটাই আমি চাই, একদম সুস্থ হয়ে ফেরত এসো। এরপর বেরিয়ে গেলাম ভেলোরের উদ্দেশ্যে। হিমাদ্রি নিজে ড্রাইভ করে নিয়ে গেল। রাস্তায় পড়বে শুনলাম কেজিএফ, সে গল্পটাও কিছুটা হিমাদ্রির কাছেই শুনলাম। কেজিএফ যখন একটা রাজা বা একটা জমিদারের ছিল, সেই জমিদার একজনকে রেখেছিল। তো সে যখন রেখে তাকে বলা হলো যে তোমার কিছু বের করে ও বিভিন্ন জায়গায় যেত। এটা হচ্ছে চিতোর, অন্ধ্রপ্রদেশ। নোটবন্দি ঘোষণা হয় সেদিনকে আমি ও বাইক রিডেশনকে আমরা চিলকাই ছিলাম। সিগারেট কিনতে গিয়ে বলে কি দেবো না, আরে সেগুলো আপনারা জানেন না কি হয়েছে। তো বলছে যে আজকে থেকে তো 500 টাকা আর চলছে না, ওই জন্য কেউ নিচ্ছে না। এই রে আমাদের কাছে তো সবই সবাই ক্যাশ নেবে, তখন তো ইউপিআইও ছিল না বা ইয়ে ছিল। বাড়িতে পড়ে থেকে থেকে মানে এত কিছু নেগেটিভ হয়ে যায়, যেটা আমার জীবনে কখনো হয়নি। বরঞ্চ কালকে থেকে আমি মনে হচ্ছে আমি তাড়াতাড়ি ব্যাক করব। ব্যাক করার উদ্দেশ্যে সামনের দিকে এগোতে থাকলাম। প্রথমে ঘাটি রাস্তা পার হলাম, তারপর শহর পার হলাম, তারপর পৌঁছালাম ভেলোর সিএমসিতে। Straight left at the right side, the building back side. হিমাদ্রি থাকার জন্য খুব সুবিধা হয়েছিল, কারণ ও শাশুড়ি মায়ের জন্য অনেকবার এখানে ঘুরে গিয়েছে, তো সব খুঁটিনাটিও জানতো। আগে শুনেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম ওখানকার সত্যি ব্যবস্থা এত ভালো, সবকিছু সিস্টেমেটিক, ভীষণ সিস্টেমেটিক। রুম নাম্বার 7, টোকেন নাম্বার 17, ডাকবে নাম ডাক্তার। ডাক্তারবাবু ঘরের বাইরে ওয়েট করছিল, এত পা যন্ত্রণা করছিল যে বেশি ভিডিও ঘনে করা সম্ভব ছিল না। কিন্তু ডাক্তারবাবুর সাথে দেখা হতেই আমার হাফ রোগ যেন সেরে গেছে। এখানকার ডাক্তারদের মতো অত ভয় দেখানি। আর এখানে এমন কিছু পাত্তাই দিল না আমার ব্যাপারটাকে, শুধু বললো এত এমআরআই করতে হবে না, জাস্ট একটা কি বললো এক্সরে আর একটা ব্লাড রিপোর্ট, একটা ব্লাড টেস্ট, 3টে ব্লাড টেস্ট, মানে একদম নর্মাল ব্লাড টেস্ট দিয়েছে। আমি দিয়েছি, এক্সরে করার জন্য বসে আছি। আজকে বুধবার, আবার শনিবার উনি দেখবেন আমাকে। এই হচ্ছে আমার এক্সরে রুম। হিমাদ্রি আমার সঙ্গে এখনও আছে, প্রায় 3টে বেজে গেছে, না খাওয়া দাওয়া করে এখনও বসে আছে। এক্সরে ব্লাড টেস্ট সবই মোটামুটি 45 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। তারপরে হিমাদ্রি আবার আমাকে জোর করে ব্যাঙ্গালোরই ফেরত নিয়ে গেল। আমি বলছিলাম যে আমি এখানে থেকে যাই, হিমাদ্রি আমার হুইল চেয়ার ধরে টানতে টানতে আমাকে নিয়ে গাড়িতে তুলে দিয়েছে। নামিও দিতে পারি এখন নামলে আর আমি কোথায় যাবো, হুইল চেয়ারটাও নেই, ওটাও ফেরত দিয়েছে 100 টাকা দিয়ে। এখানে অদ্ভুত একটা রেড সিগন্যালটা দেখো। সেদিন ব্যাঙ্গালোর ফিরতে বেশ রাত হয়ে গেছিল। ঘাঁটি রাস্তার মধ্যে দিয়ে হিমাদ্রি দুর্দান্ত গাড়ি চালালো। আর তারপরের দিন হিমাদ্রি আমাদের নিয়ে গেল। এখনো পর্যন্ত তো আমি জানি না আমার কি হয়েছে না হয়েছে। তো এখানে এসে মৌমিতা, হিমাদ্রি আর আমার ছোট্ট চিয়ার লিডার মাহি, ওদের জন্য তবু আমি মানে এই যে দাঁত বেরোকে হিল করে হাসি 32 পার্টি, এটা কারণ এরা। আর এখন বিকেলবেলায় আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা? ঈশা ফাউন্ডেশন। আচ্ছা, হয়তো আমার সৌভাগ্য এই মজুমদার ফ্যামিলির হাত ধরেই শুরু হবে, সেই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়েও আমি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে গিয়েছিলাম। আর বিশ্বাস করো, এই গোষ্ঠীটা না, মানে হিমাদ্রির গোষ্ঠীটা না, পুরো গুণী গোষ্ঠী। মৌমিতা যেরকম ড্রয়িং করে জাস্ট ভাবা যায় না, পুরো একদম মনে হচ্ছিল শিব ঠাকুর যেন ওর খাতায় নেমে এসেছে। তারপর যখন ঈশা ফাউন্ডেশনে এই আলোর খেলা শুরু হলো, আহা হা হা, তার মধ্যেও আরেকটা উপনি পাওনা জানো কি? আমার ছোট্ট চিয়ার লিডার হঠাৎ তাণ্ডব নৃত্য শুরু করলো। না, ও সত্যি, ও কেউ কখনো মানে কোথাও নাচ শেখেনি, ও নিজে থেকেই করে এটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, সামনে বলবো। পরের দিন হিমাদ্রির কাজ পড়ে যাওয়ায় হিমাদ্রি যেতে পারেনি। ওখান থেকে একটা গাড়ি বুক করে দিয়েছিল, সেই গাড়িটা করে আমরা চললাম ভেলোরের উদ্দেশ্যে।
বাক্স ব্যাটটা সব নিয়ে নিয়েছিলাম, যদি আমাকে ভর্তি নিয়ে নেয়, যদি কোনো কিছু বাজে কিছু হয়, সেই জন্য একেবারে রেডি হয়ে সেই ঘাঁটি বেরোলাম, সেই রাস্তা বেরোলাম, তারপর পৌঁছে গেলাম সিএমসি ভেলোরে। বুকটা একটু ধকধক করছিল বটে, যে কি হবে কি হবে। সেদিন পা ব্যথা যেন আর বাগ মানছিল না, প্রচণ্ড ব্যথা করছিল, চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে আসছিল। ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট করে বসেছিলাম, কিন্তু টেনশনে না আর কিছু সহ্য হচ্ছিল না। এবার পালা সেই ব্লাড রিপোর্টগুলো নেওয়া। ব্লাড রিপোর্টে কি এলো জানো? যেটা আমাদের ওখানে কোথাও ধরা পড়েনি। 10টা রিপোর্ট করিয়েছি লাস্ট 2.5 মাসে। আমার ইউরিক অ্যাসিড বেশি, আমার হয়েছে রিউমাটয়েড আর্থারাইটিস, মানে গেঁটে বাত। আমাদের এখানকার ডাক্তার ধরতেই পারেননি। আমি ব্যাঙ্গালোর থেকে সঙ্গে সঙ্গে ফোন করলাম আমাদের এখানকার যে যে জায়গা থেকে আমি টেস্ট করিয়েছি সেই সব জায়গাগুলোতে। তোমাদের এখানে আমার ইউরিক অ্যাসিড নেই, 3.3, 5.6, আর এখানে এসে আমার ইউরিক অ্যাসিড এত হাই, এটা কি করে সম্ভব? অনেক ধানাই পানাই করার পরে, মামলা মোকদ্দমার ভয় দেখানোর পরে জানতে পারলাম যে আমাদের এখানে সব জায়গাতে রিপোর্ট আলাদা আলাদা আসে। তার কারণ এক একটা কোম্পানি এক এক রকম মেশিন ইউজ করে, আর তার থেকেও বড় কথা, সেই মেশিনের সঙ্গে কেমিক্যাল যে এজেন্ট আছে, সেই কেমিক্যাল এজেন্ট এক একটা কোম্পানির আলাদা, তার জন্য নাকি রিপোর্ট আলাদা হবে। হা ভগবান, কোথায় আমরা বাস করছি! সামান্য একটা রিপোর্টের জন্য আজ আমার এই হাল। যাই হোক, আমি চাইবো তোমরা যেন ভালো জায়গা থেকে টেস্ট করো। আমি একটা সাজেশন দিতে পারি, এটা কোনো পেইড কোনো ক্যাম্পেনিং নয়। কোয়াড্রা অ্যান্ড রায়ান ত্রিবেদী, কোয়াড্রার রিপোর্ট একমাত্র ভেলোর সিএমসি অ্যাকসেপ্ট করে। কোথায় আছি আমরা? যাক, অবশেষে সেদিন আমার রোগ কি হয়েছে জানতে পেরে সত্যি মনটা খুব খুশিতে ভরে গিয়েছিল। তারপরের দিন আমাদের ব্যাক করার জার্নি শুরু। অসাধারণ এই বন্ধুত্ব, অসাধারণ এই সম্পর্ক, যেটা আমাকে এই জীবনের কঠিন সময় সোজা হয়ে দাঁড়াতে আবার সাহায্য করেছিল। আমি থ্যাংক ইউ বলে ওদেরকে ছোট করব না, আর থ্যাংক ইউ বলে তাদেরকেও ছোট করব না যারা এই বিপদের সময় আমার পাশে ছিল। সেদিন আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে 1.5 কিলোমিটার হাঁটলাম, কিন্তু সত্যি বলছি সেদিনের কষ্টটা অনেকটা কম ছিল। একটু স্বস্তির হাওয়া নিয়ে বাড়ি ফিরলাম, কিন্তু তারপর আজ 5 মাস কেটে গেছে, এখনো কিন্তু আমার বাম পা 100% সুস্থ হয়নি। যে ড্যামেজ এখানকার ডাক্তাররা আমাকে ফেলে রেখে করেছিল, সেটা এখনও রিকভারির চেষ্টা করছি। 100% সুস্থ হয়নি বটে, কিন্তু আমি ফিরছি, খুব শিগগিরই ফিরছি তোমাদের বঙ্গ রাইডার, তোমাদের জন্য নতুন অ্যাডভেঞ্চারাস জার্নি নিয়ে। সাথে থেকো, পাশে থেকো।